হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এই গল্পের আগের পার্টটি যদি দেখে না থাকো অবশ্যই দেখে নাও। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। চলো গল্পে যাওয়া যাক। টাটা। যিশু ভেবেছিল আয়ুর স্মৃতি বাদ দিয়ে আপনি ওকে কাছে টেনে নেবেন। তার বন্ধুত্বের দোহাই দিয়ে ও আপনাকে নিজের কাছে টেনে নিতে চাইল। তবে এবার বাদ সাধলো তে নিজের অজান্তে আপনাদের দুজনের মাঝে এসে হাজির হলো আপনার দ্বিতীয় স্ত্রী রূপে, মিষ্টির মা হয়ে। যিশু এবার প্রথম থেকে উঠে পড়ে লাগলো আপনার চোখে থেকে খারাপ করতে, কিন্তু দেখলো ধীরে ধীরে আপনি তের প্রতি দুর্বল হয়ে পড়ছেন। তবু চেষ্টা চালিয়ে গেল আপনাদের সম্পর্কের মধ্যে ব্যবধান সৃষ্টি করতে। তের নামে আপনার কানে বিষ ঢালতে লাগলো। আপনিও বোকার মতো ওর চেষ্টার সফলতার সহায়ক শক্তি হয়ে উঠলেন। আর তার ফলে আপনাদের মাঝে বোধহয় ডিভোর্স শব্দটি এসেছিল। কথাগুলো শুনে এখন নিজের প্রতি রাগ হচ্ছে। আমি তো বোকা কি করে হলাম? মানুষ নয়, বরং নিজেকে নিকৃষ্ট প্রজাতির জীব বলে মনে হচ্ছে। নইলে যিশুর কথাই আমি এত নিচে নামতে পারতাম না। যিশু আমার সাথে এমন একটা খেলা খেললো, এটা আমার ভাবনার বাহিরে। ওর জন্য আয়ুকে হারিয়েছি, মিষ্টিকে হারাতে হারাতে আবার পেয়েছি। নিজের পরিবারের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে থেকে ভুল বুঝেছি, এমনকি ওকে সন্দেহ পর্যন্ত করেছি। ছিছি, কিভাবে পারলাম আমি? ভুল আমারই, যিশুকে অন্ধের মতো বিশ্বাস করা। আয়ু আমাকে কতবার বুঝিয়েছিল, ভেবেছিলাম ওর ধারণা ভুল। মম ড্যাড যে কেন যিশুকে পছন্দ করে না এবার বুঝলাম। আর সবচেয়ে বড় বোকামি করেছি আমি তের সাথে চিরজনকে দেখার কথাটা জানিয়ে। তারপর থেকে ও প্রতিদিন একটু একটু করে আমার মনে বিষ ঢেলেছে, আর আমি মাতালের মতো সেগুলোকে আকণ্ঠ পান করেছি। সেই নেশায় আসক্ত হয়েছি, আর যার পরিণাম আমার চোখের সামনে। কি ভাবছেন মিস্টার চৌধুরী? তের সাথে যিশুর সম্পর্কটা কি করে হলো? আমার কথা এখনো ফুরোয়নি, পুরোটা শুনুন, তাহলে বুঝতে পারবেন। তাই আপনাদের দুজনের মাঝে যতদিন শুধুমাত্র মিষ্টির মা হয়েছিল, ততদিন তাকে নিয়ে যিশুর বিশেষ কোনো মাথা ব্যথা ছিল না, কারণ যিশু কোনোভাবে আজ করতে পেরেছিল। চৌধুরী বাড়িতে তে আর যে আসনে পাক না কেন, আপনার স্ত্রীর আসন পায়নি, তাই ওকে আপনার জীবন থেকে বেশি কারকর পড়াতে হবে না। কিন্তু তে বাড়ির বউ হয়ে সেদিন ক্ষান্ত থাকেনি। ওর দিদির মৃত্যু রহস্য উদ্ঘাটনে ব্যস্ত হয়ে পড়েছিল। আপনার বাড়িতে আসার পর থেকে আয়ুর সম্পর্কেও খোঁজ নিতে শুরু করলো, বিশেষত অন্তঃসত্ত্বা হওয়ার পরের অবস্থা সম্পর্কে জানতে শুরু করে। জানতে পারে আপনার বাবার সন্দেহের বিষয়টি। তারপর থেকে তের মনে আরো বেশি সন্দেহ দানা বাঁধতে শুরু করে। আয়ুর মৃত্যুতে যিশুর স্বার্থই যে সবচেয়ে বেশি, তা বুঝতে কোনো অসুবিধা হয়নি তের। কিন্তু শুধুমাত্র দোষীকে হাতের কাছে পেলেই হয় না, তাকে দোষী সাব্যস্ত করতে গেলে প্রমাণ লাগে। সেই প্রমাণ কোথায়? এতদিন পর সেই প্রমাণ খুঁজে পাওয়া সহজ নয়। এবার উঠে পড়ে লাগলো প্রমাণ জোগাড় করতে। প্রথমে আপনার কাছ থেকে আয়ুর মেডিকেল রিপোর্টগুলো নিয়ে নিজেই অনুসন্ধান শুরু করলো। কিছুটা এগিয়ে গেলেও পুরোপুরি সাফল্য হাতের নাগালে আসছিল না। তারপর হঠাৎই আমার সাথে দেখা। আমার কর্মক্ষেত্রের পরিচয় পেয়ে আর আপনার বাবার অনুমতি নিয়ে আমার সাথে মিলে গোপনে অনুসন্ধান চালাতে থাকে। আমার টিম তো সাথেই ছিল। শুরু হয় পরিকল্পনা মাফিক কাজ। সেই পরিকল্পনার প্রথম ধাপে ছিল যিশুকে ফোনের মাধ্যমে বিভ্রান্ত করে তোলা এবং ধীরে ধীরে ওকে বিশ্বাস করানো ওর কৃতকর্মের প্রমাণ থেকে গেছে। তো নিজে যিশুকে ফোন করে, যিশু, আমি তে বলছি। আমি কিন্তু জেনে গেছি আমাদের মৃত্যুর জন্য তুমিই দায়ী। এটা তোমার ভুল ধারণা, কিন্তু আমার কাছে তো প্রমাণ আছে। তুমি মন গড়া কথা বলছো। তোমার কাছে কোনো প্রমাণ থাকতেই পারে না, এমনকি থাকবেও না। আমি মিথ্যা কথা বলছি না, আমার কাছে সে প্রমাণ আছে। তার কিছুটা ঝলক আমি তোমাকে দেখাতেই পারি। তুমি আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছো তে। আমি জানি কোনো প্রমাণ নেই, কারণ আমি আয়ুকে মারিনি। ওটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল। তাছাড়া আমি কেন কেন মানে মিস্টার জাঙ্কুকে পাওয়ার জন্য। ফর ট্রাভিস। তাহলে নিজের চোখে দেখে নাও, তোমাকে কিছু ছবি পাঠাচ্ছি।
কিছু ছবি পাঠাই যেখানে যিশু একজন নার্সকে কিছু টাকা দিচ্ছে। এছাড়া রয়েছে আপনাদের বাড়ির সিঁড়ির কাছাকাছি আয়ু আর যিশু দাঁড়িয়ে আছে, যেন দেখে মনে হচ্ছে যিশু আয়ুকে পেছন থেকে ধাক্কা দিতে তৈরি। প্রথম ছবিটা সত্য হলেও বাকি ছবিগুলো সুন্দরভাবে এডিট করা। সেটা যিশু বুঝতে পেরে বলে উঠল, এগুলো ফেক, পুরোপুরি মিথ্যা ছবি। তবুও অপরাধের মনে কোথাও আশঙ্কা কাজ করে, কারণ প্রথম ছবি ফেক নয় সেটা যিশু ভালো করে জানে। এখানে অপরাধের সেই মনুষ্যত্বকে কাজে লাগানো হয়। বারবার ওর মাথায় একই কথা ঢোকানোর প্রচেষ্টা করা হয়, তুমি অপরাধী, আমরা সেটা জানি, আমরা প্রমাণ পেয়েছি, কোনো ছবি মিথ্যে নয়। যিশু পুরনো পাপী, তাই ওকে ঘোল খাওয়ানো সহজ নয়। ওই ছবিগুলো মিথ্যে প্রমাণ করতেই যিশু উঠে পড়ে লাগে। এদিকে তেও হাল ছাড়ার পাত্রী নয়, তাই তো তে বলল, আচ্ছা এইসব তো মিথ্যে বলে আমাকে বোঝাচ্ছ, জাংকুককে বোঝাতে পারবে তো? এই ছবিগুলো দেখার পর ওনার মনে কিছু না কিছু সন্দেহ তো ডানা বাঁধবে। তখন তুমি কি করবে? জাংকুক নিজের থেকে সত্য অনুসন্ধানে উঠে পড়ে লাগলে কেঁচো করতে কেউটে বেরিয়ে আসবে না তো? তাছাড়া মেডিকেল রিপোর্ট আর যে নার্সের ছবি আছে, তাকে দিদি মৃত্যুর আগে তার মৃত্যু রহস্য বলেছিল, সেই নার্সটা এখন আমার হাতের মুঠোয়। তাছাড়া তোমার কুকুরদের সাথী তো আছে, তাকে সময় মতো তোমার সামনে আনা হবে। তুমি ফেসে গেছো মিস যিশু, তোমার বাঁচার কোনো পথ নেই। অনেকটাই আন্দাজে ঢিল ছোড়া হলেও তার কিছুটা কাজ করা শুরু করে। ফটোর টোপ না গেলেও মেডিকেল রিপোর্ট, নার্স, আপনি আর সাক্ষীর টোপ ঠিকই গিলে নিল যিশু। কারণ এটা তো ঠিক, যত বড় অপরাধী হোক না কেন সে কোনো না কোনো প্রমাণ ছেড়েই যায়। এই কথাটা দিনের পর দিন ফোন করে ওর মাথায় এক প্রকার গেঁথে দেওয়া হয়। তার সাথে আপনার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক নষ্টের ভয় তো ছিল, তাই এবার নিজেকে বাঁচাতে তার সাথে সন্ধির প্রস্তাব আনে। সত্যি বলো তো, তুমি কি চাওতে? এই তো বুঝেছো তাহলে, আমি তোমাদের মতো মেয়েদের খুব ভালো করে চিনি। সোজা সাপটা জিজ্ঞাসা করছি, কত চাও? বেশি কিছু না, আপাতত 50 লাখ হলেই চলবে। তাছাড়া তুমি তো জানোই আমাদের ডিভোর্স হয়ে যাচ্ছে, সেখানে থেকেও এরকম কিছু পেয়ে যাব, তাতে আমার ঠিক চলে যাবে। আমি জানতাম, জীবনকে তো আমি বলেই ছিলাম তোমার মতো মেয়েরা শুধু টাকা চেনে। ঠিক আছে আমি রাজি, কিন্তু একটা কথা, সমস্ত প্রমাণ আমার হাতে তুলে দিতে হবে। তুমি আমার বাড়িতে এসো, তুমি এক হাতে প্রমাণ নেবে, টাকা তোমার সামনে অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। চিনতে পেরেছো তাহলে? গুড গার্ল। তবে আমি তোমার ওখানে যাব না, কি জানি তুমি যদি দিদির মতো আমাকে একেবারে উপরে পৌঁছে দাও। কান খুলে শুনে রাখো, একেবারে চালাকি করার চেষ্টা করবে না। যদি চেষ্টা করো তাহলে কিন্তু সমস্ত প্রমাণ। থাক থাক, বুঝে গেছি, কোথায় দেখা করতে হবে বলো। তবে তোমার কাছে কোনো প্রমাণ রাখা যাবে না, নইলে তোমার কি অবস্থা করব তুমি ভাবতেও পারছো না। ওরে বাবারে, আমি তো ভয় পেয়ে গেলাম। আর ভয় দেখিও না তো, ঠিকানা পাঠিয়ে দিচ্ছি, আগামীকাল সকাল 11টার মধ্যে চলে আসবে। একাই আসবে, কাউকে সাথে নিয়ে আসবে না, আর ভুলেও এ ব্যাপারে কারো কাছে মুখ খুলবে না। সেটা আর বলতে হবে না, তবে তোমার রঙ্গরস আছে বলতে হবে। এর মধ্যে দাঁড়িয়ে ব্যঙ্গ করছো? ঠিক আছে, এখন তোমার পৌষ মাস, সময় আমারও আসবে। আজকে ও সময় মতো নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যায়, যেখানে একটি করে শুধুমাত্র তে ছিল। আমরা সাদা পোশাকে বাইরে অপেক্ষা করছিলাম, যিশু আমাদের দেখতে পায়নি। যিশু যাতে তের কোনো ক্ষতি করতে না পারে সেই মতো একজন মহিলা গার্ড ঢোকার সময় যিশুকে ভালো করে পরীক্ষা করে। কোনো অস্ত্র নেই, নিশ্চিন্ত হতে ঢোকার পারমিশন দেওয়া হয়। এসেছে তাহলে? আমাকে তো আসতেই হতো, কিন্তু এটা কি একজন ব্ল্যাকমেলারের এত ভয়? বাইরের লোক রেখে আমাকে চেক করানো হলো। ব্ল্যাকমেলার হতেই পারি, খুনি তো আর নই আমি। খুনিদের তো ভয় পাবই, বিশেষত আমার মতো সাধারণ মেয়ে। ডোন্ট টক রাবিশ। আমার হাতে সময় বেশি নেই, আমাকে যা দেবে এক্ষুনি দিয়ে দাও। আর টাকা?
তোমার সামনে এক্ষুনি আমি তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেব। এত তাড়াহুড়া কিসের? আগে বলে দিকে মারলে কেন? আমি তো বলছি আমি মারিনি। আবার মিথ্যে কথা। সেদিন বাড়িতে কেউ ছিল না, এটা যেমন ঠিক তেমন এটাও ঠিক। বাড়ি কিন্তু পুরোপুরি ফাঁকা ছিল না, কেয়ারটেকার এন্ড ড্রাইভার ছিল। সবচেয়ে বড় কথা, দেখে দেখার দায়িত্ব তোমার ছিল, অথচ তুমি কিনা দির এত বড় সর্বনাশ করলে। মিথ্যে কথা, সমস্ত সাজানো, আমাকে ফাঁসানো হচ্ছে, আমার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। আঙ্কেল, ভেতরে এসো। সেদিন তুমি কি দেখেছিলে বলো তো? লোকটি ভেতর ঢুকে একবার যিশুর দিকে, একবার তের দিকে তাকায়, তারপর তের ইশারা পেয়ে বলতে শুরু করে, আমার মোবাইলটা ড্রয়িং রুমে ফেলে গিয়েছিলাম, সেটা নিতে এসে দেখি বৌদিমণি খুব সাবধানে সিঁড়ি দিয়ে নামছে। তারপর কোথা থেকে যিশু ম্যাডাম এসে হঠাৎ করে পেছন থেকে ধাক্কা দেয়, আর বৌদিমণি পড়ে যায়। এত দ্রুত ঘটনা ঘটে আমি দৌড়ে এসে ধরতে পারিনি। তারপর তো ও মিথ্যে কথা বলছে। এটা যদি সত্যি হতো তাহলে আঙ্কেল আর জীবনকে আমাকে ছেড়ে দিত। আঙ্কেল তো বাপিকে বলেছিল, সেই জন্য তো বাপি তোমার বিরুদ্ধে কেস করেছিল, কিন্তু তুমি তো কায়দা করে সেটা বন্ধ করলে। সে তো শুধু সন্দেহের বসে। তাছাড়া ও যে সত্যি কথা বলছে তার প্রমাণ কি? ওই সময় তো ড্রয়িং রুমে কেউ ছিল না। তুমি যখন দিকে পেছন থেকে ধাক্কা মেরেছিলে তখন আঙ্কেলটা ছিল, দেখেছো না? ওখানে কেউ ছিল না, বানিয়ে বলছে সব। উনি সেখানে ছিল, উনি সত্যি সব বলছে, না মিথ্যে বলছে? সত্যি বলছে। ও কি করে দেখবে? আমি তো সিঁড়ির মুখে থেকে আয়ুকে ধাক্কা দেইনি, ও তো তার আগে বরফে পা পিছলে পড়ে গিয়েছিল। শেষ পর্যন্ত চাপের মুখে যিশুর মুখ দিয়ে সত্য কথা কিছুটা বেরিয়ে আসলে তে ওকে পুনরায় চাপ দেয়। এতটা যখন বললে বাকিটাও বলো, নাকি এখনো বলবে তুমি দির মৃত্যুর জন্য দায়ী নও? ঠিক আছে, সবটা জানতে চাও তো বলছি, তবে এখানে তুমি একা থাকবে। ঘরটা ফাঁকা হতে বলা শুরু করলো যিশু। হ্যাঁ, আমি মেরেছি তোমার দিদিকে, আমার জায়গাটাও দখল করে নিয়েছিল, তাই ওকে সেই জায়গা থেকে সরিয়ে দিয়েছি। কি করব? অনেক ইশারা করেছিলাম, ও নিজে থেকে সরলো না, তাই বাধ্য হয়ে সরিয়ে দিলাম। এবার নিশ্চয় জানতে ইচ্ছে করছে কাজটা কিভাবে করলাম। তাহলে শোনো। আয়ু আমার আর জীবনের মাঝখানে চলে এসেছিল। কোনো মতেই জীবনকে আয়ুর থেকে দূরে সরাতে পারছিলাম না। উল্টে আমার সাথে জীবনের মেলামেশার বিধিনিষেধ আরোপ করলো আয়ু। বুঝলাম এভাবে হবে না, তাই প্রথমে বন্ধু সেজে কিছুটা ঝুঁকে গেলাম। সুযোগ খুঁজছিলাম, এসেও গেল। জীবন আর মালাদি বাড়িতে নেই। আঙ্কেল আন্টিকে আমি কায়দা করে সরিয়ে দিলাম। তারপর ওদের বেডরুমের দরজার সামনে বরফের ছোট ছোট দুটো টুকরো রেখে দিলাম, আর আয়ের মোবাইলটা বাইরের ড্রয়িং রুমে রেখে আসলাম। আমার ফোন থেকে সেই ফোনে বারবার ফোন করতে লাগলাম। কিছুক্ষণ রিং হতে না হতে তোমার দিদি ফোন রিসিভ করতে ঘর থেকে বেরিয়ে আসলো, কিন্তু দরজার সামনে যে বরফ আছে সেটা তো অজানা। তাতে পা পড়তেই ওর পা পিছলে গেল। কিছুতেই নিজেকে সামলাতে পারলো না, উঠতে গিয়ে পুনরায় বেসামাল হয়ে সিঁড়ি দিয়ে গড়িয়ে একেবারে নিচে। তোমার দিদির চিৎকারে ওই ড্রাইভারটা ভেতরে আসে। তারপরে আমরা দ্রুত হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম। আর বরফ তো কিছুক্ষণের মধ্যে গলে জল হয়ে গেল। সেই জল সকালে প্রমাণ ভেনিস। ভেবেছিলাম এক ডিলে দুই পাখি মারবো, কিন্তু সেটা আর হলো কই? বাচ্চাটা বেঁচেই গেল। তুমি এত নিষ্ঠুর, এত হিংস্র। আমার হিংস্রতা তুমি আর দেখলো কই? তে এবার দেখবে। সত্যিটা যখন শুনেই ফেলেছ, তখন আর তোমাকে বাঁচতে দেওয়া যায় না। বলেই বিস্মাকানো তীক্ষ্ণ ছোট্ট চাকু তের তলপেটে ঢুকিয়ে দেয়। তারপর তে আর তো চিৎকার শুনে আমরা ছুটে আসি। তেকে এখানে নিয়ে আসা হয় আর যিশুকে গ্রেফতার করা হয়। আপনারা তো চার্জ করেই ছিলেন, তাহলে চাকু আসলো কোথা থেকে?